আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। এবারে বিস্তারিত। একটি বিশেষ মহল মনে করছে নির্বাচন হলে তাদের ভবিষ্যৎ নেই, তাই নতুন নতুন শর্ত এনে নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা। এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন, নির্বাচনের বাইরে জনগণের ওপর কেউ কিছু চাপাতে চায় তা প্রতিহত করা হবে। এ সময় একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব করবে অন্তর্বর্তী সরকার, এমন প্রত্যাশার কথা জানান তারা। খান আলামিনকে সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী লেখক ফোরাম। এতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আবার আন্দোলনের কথা বলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা অল্প করে যতটুকুই ভোট পাক সব কিছু জমা যাতে সংসদে তারা যেতে পারে, তারা একটা ঝুলন্ত পার্লামেন্ট চায়। কিন্তু বাংলাদেশে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় একটা শক্তিশালী পার্লামেন্ট দরকার। দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, কোন অপশক্তি বাংলাদেশে আবারও বিশৃঙ্খলা তৈরি করতে চায়। বাংলাদেশে সহসা একটি নির্বাচন হতে হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট হতে হবে, যে পার্লামেন্টের মধ্য দিয়ে একটি সরকার তৈরি হতে হবে। এই সরকার এবং নির্বাচিত বাইরে কেউ যদি কোনো কিছু মনে করে চাপিয়ে দেবেন সরকারের এবং জনগণের উপরে, এটি গ্রহণযোগ্য হবে না। একটি রাজনৈতিক দল তাদের পছন্দ মতো সরকার বসাতে চায়, কিন্তু এতে দেশের সংকট বাড়বে বলে মনে করে দলটির নেতারা। মহল বিশেষ মনে করছে। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। এতে অংশ নিয়ে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা বললেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত না করলে নির্বাচন নিরপেক্ষ হবে না। একই সঙ্গে সাবেক কমিশনারদের পরিণতি থেকে শিক্ষা নিয়ে নির্বাচন আয়োজন করার পরামর্শ দিলেন তারা। প্রধান নির্বাচন কমিশনার বললেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে কমিশন সর্বোচ্চ পদক্ষেপ নেবে। আরও জানাচ্ছেন আতিকা রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অংশীজনদের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের প্রথম অধিবেশনে অংশ নেন সুশীল সমাজের প্রতিনিধিরা। স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন গ্রহণযোগ্য করার লক্ষ্যে ইসি 9টি আইন সংশোধন করেছে এবং করণীয় নির্ধারণ করেছে। ভোটার তালিকাটাকে হালনাগাদ করার মাধ্যমে আমরা একটা অত্যন্ত বড় কাজ সম্পন্ন করেছি। আমরা আরপিও সংশোধন, কন্ডাক্ট রুলস সংশোধন থেকে আরম্ভ করে 9টা আইন আমরা সংশোধনের কাজ করেছি। এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। একটা সুষ্ঠু, সুন্দর, বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশিষ্টজনরা বলেন, নির্বাচন কর্মকর্তা ও প্রশাসন নিরপেক্ষ আচরণ না করলে বিগত 3 নির্বাচনের পুনরাবৃত্তি হবে। ইসির শতভাগ নিরপেক্ষতা প্রমাণ করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। শুধু সদিচ্ছা থাকলে হবে না, এবং সাহস লাগবে একটি স্বচ্ছ, সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন সবার কাছে এটা নিয়ে আসা। কোনো পক্ষ থেকে যদি অন্যায় হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছি। রাজনৈতিক গণতন্ত্রায়নের পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্রায়নের কথা বলছি, যাতে করে কালো টাকা ও পেশি শক্তির প্রভাব এই নির্বাচনে না থাকে। সরকারি কোনো উপদেষ্টাও যদি বাধা তৈরি করে, নির্বাচন কমিশনের দায়িত্ব হবে সেটাকে মিডিয়ার সামনে এসে এক্সপোজ করা, যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সরকারের এই লোক এই নীতিমালা আমাদেরকে বাধাগ্রস্ত করছে, এইটাও স্পষ্ট করতে বলেছি আমরা। দ্বিতীয় অধিবেশনের সংলাপে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদরা। সংলাপ শেষে সাংবাদিকদের তারা বলেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে কমিশন ও সরকারকে আরো সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু না হলে রাষ্ট্র ব্যর্থ হবে। কোনো কিছু লুকোছাপা না করা, ভুল হলে সেটা স্বীকার করা, সামাজিক মাধ্যমগুলোকে নিয়মিত মনিটর করা, যোগাযোগ রাখা, কারণ পারসেপশন তৈরির ক্ষেত্রে এই মাধ্যমগুলো বিরাট ভূমিকা আছে। নির্বাচনের সুস্পষ্ট ডেট, তারিখ সম্পর্কে এক ধরনের দুয়াশা আছে, সেটা যত তাড়াতাড়ি ঘোষণা করা হবে তত তাড়াতাড়ি সন্দেহটা দূরীভূত হবে। দুর্গাপূজার ছুটির পর আবারও শুরু হবে সংলাপ। নারী নেত্রী, জুলাই যোদ্ধা, গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে ইসি। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।
পর্যবেক্ষণে নিরপেক্ষ ভূমিকার পাশাপাশি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনে ইউরোপীয় ইউনিয়নের কাছে কারিগরি সহায়তা চেয়েছে জামায়াত ইসলামী। দুপুরে বসুন্ধরার কার্যালয়ে জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের সাক্ষাৎ শেষে এই কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। এ সময় জাতীয় নির্বাচনের পাশাপাশি দেশ নিয়ে জামায়াতের ভাবনা জানতে চান তারা। তবে জবাবে ফেব্রুয়ারিতেই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাওয়ার কথা জানায় জামায়াত। আর দেশে দুর্নীতিমুক্ত ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার ইচ্ছার কথাও জানান শফিকুর রহমান। এর আগে তাঁর সঙ্গে দেখা করেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচিক্রো। জামাত অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনে যেতে চাই, প্রোভাইডেড আমাদের যে রিফর্ম প্রপোজালগুলো জুলাই সনদের আইনি ভিত্তির মধ্য দিয়ে এই নির্বাচনটাই এর ভিত্তিতে হইতে হবে। আমরা খুশি হব যে এই নির্বাচন নিরপেক্ষ করার ব্যাপারে যদি আপনারা সম্পূর্ণ পেশাদারিত্ব এবং নিরপেক্ষতা অবলম্বন করেন এবং এই নির্বাচনকে সুন্দর করার জন্য কারিগরি সহযোগিতা করেন। জুলাইয়ের গণ অভ্যুত্থানে দেখা পরিবর্তনের স্বপ্ন এগিয়ে নিতে প্রবাসীদের অংশগ্রহণ চান প্রধান উপদেষ্টা। এনআরবি কানেক্ট ডে উপলক্ষে অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, গ্যালারিতে বসে খেলা দেখার দিন শেষ, এখন নিজেদের খেলতে হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সফররত বাংলাদেশি রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। ইউএন হ্যাবিটেটের আরেক অনুষ্ঠানে দুর্যোগ প্রবণ অঞ্চলে স্বল্প খরচে জলবায়ু সহনশীল আবাসনের আহ্বান জানিয়েছেন ড. মোহাম্মদ ইউনূস। বিস্তারিত আলওয়ান খানের রিপোর্টে। যুক্তরাষ্ট্র সফরে বিডার আয়োজনে নিউ ইয়র্কে আয়োজিত এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীরা। জাতিসংঘের অধিবেশনের মতোই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পাশে ছিলেন সফর সঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সহ আরো অনেকে। যখন বাংলাদেশে এই অভ্যুত্থানকে থামিয়ে দেওয়ার জন্য নীতি নকশা করা হয়, যখন নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে ইন্টারনেট থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ঠিক সেই সময়টাতে এই অভ্যুত্থানকে গোটা বিশ্বের মানুষের কাছে চ্যালেঞ্জ করে রেখেছিলেন যারা আপনার সেই ভবিষ্যৎ আগামীতে যারা নেতৃত্ব দেবে রাজনীতিতে এবং দেশ শাসন, তাদেরকে ইউথ জেনারেশনকে নেতৃত্বে রেসপেক্ট করে অগ্রসর হতে হবে, নতুবা তাদের জন্য বারবার জুলাই ফিরিয়ে আসবে। সবচেয়ে বেশি যেটা দরকার পলিটিক্যাল কমিটমেন্ট, আমাদের মধ্যে সেই আস্থা দৃঢ়তা থাকতে হবে। বিগত রেজিম আমাদের আস্থা নষ্ট করে দিয়েছিল, বিগত রেজিম আমাদের ধ্বংসস্তূপে পরিণত করেছিল। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রবাসীদের দেশ গঠনে আহ্বান জানান। যে কোনো রকমের ব্যবসা করতে চাও, তোমাকে সেই ব্যবসা সেই কারখানা তোমার নিজের তো সে করার দরকার না, এখান থেকে লোক নিয়ে গিয়ে সেখানে তোমাকে কারখানা চালাতে, তার চেয়ে বড় কারখানা থেকে বসে লোক তো আছে, এই ঝামেলা থেকে বেঁচে যাবে। তাতে এটা একটা প্রোডাকশন হাব হিসেবে চিন্তা করো। সবাই দূরে দাঁড়িয়ে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখবো ওরকম না, আমরা গ্যালারির কাজ শেষ, আমরা প্রত্যেকে নিজে খেলবো, যেটুকু অংশ আমরা পারি সেটুকু অংশ আমরা পালন করবো। অর্থ রেমিটেন্সের 21%-এরও বেশি প্রবৃত্তি অর্জনে অবদান রাখায় প্রবাসীদের প্রশংসা করেন ড. ইউনূস। তাছাড়া বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। আজও যে আমরা গলাবাড়িয়ে বুক ফুলিয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ হলো রেমিটেন্স। তাতে আপনাদের আমাদের এই দূরত্ব নাই, আসলে আমরা এটা বলতে হবে, আমরা ওই যে বঙ্গোপসাগরের মতো বাংলাদেশের অংশ, আপনারাও বাংলাদেশের অংশ। আরেক অনুষ্ঠানে দুর্যোগ প্রবণ অঞ্চলে স্বল্প খরচে জলবায়ু সহনশীল আবাসনের জন্য ইউএন হ্যাবিটেটের প্রতি আহ্বান জানান ড. ইউনূস। আলোয়ান খান, RTV, ঢাকা। জুলাই গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের 23তম দিনে ট্রাইব্যুনালে 17টি ভিডিও প্রদর্শন করা হয়। যে ভিডিওগুলো AI জেনারেটেড বলে দাবি করেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। তবে এই দাবি ভিত্তিহীন বলে জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। এদিকে রাষ্ট্র ব্যবস্থা সঠিকভাবে চলছে না বলে ট্রাইব্যুনালে মন্তব্য করেন ইনুর আইনজীবী ZI খান পান্না। GM মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত।
জুলাই আগস্টের হত্যাযজ্ঞে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে শেষ সাক্ষী হিসেবে রোববার সাক্ষ্য দেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এ সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। আন্দোলনকারীদের প্রথমে রাজাকারের নাতিপুতি, তারপর রাজাকারের বাচ্চা। এ সময় ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার জব্দ করা জুলাই হত্যাযজ্ঞের বেশ কিছু ভিডিও ক্লিপ প্রদর্শিত হয়। যদিও এসব ভিডিও নিয়ে প্রশ্ন তোলেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এখানে দেখানো হয়েছে সেখানে গুলি করতেছে এরকম কোনো দৃশ্যমান আমি অন্তত দেখিনি। তবে প্রসিকিউশন জানায় যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করেই তথ্যপাত্রগুলো আদালতে উপস্থাপন করা হয়েছে। একটা আন্তর্জাতিক সংস্থা থেকে তৈরি করা এবং তারা এটা ফরেনসিক টেস্ট করে এটা উপস্থাপন করেছে। আমরা টেস্ট করে তারা 1 ইয়ার করেছে। প্রামাণ্যচিত্রের তথ্য মতে 19 জন ব্যক্তিকে তারা নির্দয়ভাবে গুলি করে হত্যা করেছে। তার ভিডিও চিত্র এবং এটা যে এআই জেনারেটেড নয় সেটা উপস্থাপন করা হয়েছে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় হত্যাকাণ্ডের মামলায় আসামি জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে সাফাই গিয়ে আইনজীবী ZI খান পান্না বলেন, জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি তিনিও চান, তবে তা যেন অপরাধ প্রমাণ করে দেয়া হয়। অ্যারেস্ট করা হোক, একদিন রেখে ছাড়িয়ে দেওয়া হোক এবং কোনো প্রকার যাতে গুলি না চালানো হয়। ইট ডাজ নট মিন যে এখানে কিলিংয়ে পার্টিসিপেট করার জন্য উনি ইনসিস্ট করছেন। তো সরকার যে থাকবে সেই করবে। হত্যাযজ্ঞে যদি অপরাধী হয় অবশ্যই পানিশমেন্ট হওয়া উচিত। হত্যায় যে কোনো হত্যা একটাও যদি হয় সেটাই যে অপরাধী তার পানিশমেন্ট হবে, কিন্তু প্রমাণ করতে হবে, গায়ের জোরে না। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় 7ম দিনের সাক্ষ্য নেওয়া হয়েছে। GM মাহমুদ, RTV, ঢাকা। সর্বনিম্ন 4,67,000 টাকা রেখে আসছে হজের জন্য সরকারিভাবে 3টি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সন্ধ্যায় সচিবালয়ের সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সর্বাধিক সুবিধা সম্বলিত প্যাকেজ 1-এ খরচ ধরা হয়েছে 6,90,597 টাকা, দ্বিতীয় প্যাকেজে 5,58,881 টাকা ও সুলভ হিসেবে তৃতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে 4,67,167 টাকা। তবে এবার জনপ্রতি বিমান ভাড়া কমানো হয়েছে 12,990 টাকা। দমেশকর সহ নতুন খাত অন্তর্ভুক্ত হওয়ায় এবার খরচ কিছুটা বাড়ছে জানিয়ে হজযাত্রীদের বিমান ভাড়া, ভ্যাট ও ট্যাক্স মুক্ত রাখার কথা জানান ধর্ম উপদেষ্টা। 2026 সালের 18 এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট। আমরা 3টা প্যাকেজ ঘোষণা করছি। প্যাকেজ নাম্বার 1 বিশেষ, হজ প্যাকেজ 2, হজ প্যাকেজ 3। হজ প্যাকেজ 1 বিশেষ প্যাকেজ, এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 6,90,597 টাকা। প্যাকেজ 1-এর চেয়ে কিছুটা সুলভ হজ প্যাকেজ, প্যাকেজ 2, হজ প্যাকেজ 3, এটা সাশ্রয়ী হজ প্যাকেজ। ধূপধুনো, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে উলুধ্বনিতে শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। দেবীর আগমনে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হোক এমন প্রার্থনা ভক্তদের। পূজার উৎসব মুখর পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ জানান হিন্দু ধর্মাবলম্বীরা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। পঞ্জিকা অনুযায়ী সকাল 11টা 11 মিনিট পর্যন্ত বোধন আমন্ত্রণ ও অধিবাসে ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর স্বর্গলোক থেকে দেবী দুর্গার মর্তলোকে আগমন হল গজে বা হাতিতে চড়ে। এর ফলে শস্য পরিপূর্ণ হয়ে উঠবে সমগ্র পৃথিবী। সকাল থেকে এখানে এসেছে অঞ্জলি দেওয়ার জন্য, সবার সাথে খুব মজা করছে এবং আরো মজা করব। দেশ থেকে সব অনাচার দূর হয়ে শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা করেন ভক্তরা। পুজো মেইনলি শুরু আজকে থেকেই, ষষ্ঠী আজকে। মায়ের কাছে এটাই প্রার্থনা যেন সবকিছু সুন্দর মতো হয়, আমাদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। একজন মা হিসেবে জগতের সকল সন্তানের মঙ্গল কামনা করতে এসেছি। সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব উপভোগ করতে আসেন বিদেশিরাও। Different to see in a Muslim
এখানকার আয়োজন আমার খুবই ভালো লাগছে। মুসলিম দেশেও এমন সুন্দরভাবে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজন অনুষ্ঠিত হয় তা আমার জানা ছিল না। এখানে এসে ভালো লাগছে। আমি এই উৎসবে এসে আনন্দিত। আমার কাছে এজন্য এক নতুন অভিজ্ঞতা। আমার আগে কখনো এমন উৎসবে আসা হয়নি। এখনকার আয়োজন দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। উৎসব মুখর পরিবেশে পূজা শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন ঢাকেশ্বরী মন্দিরের উপদেষ্টা পুরোহিত প্রণব চক্রবর্তী। সব সনাতন ধর্মাবলম্বী সহ বাংলাদেশের সকল মানুষকে আমরা আমাদের পূজা উৎসবের এই আনন্দ পৌঁছে দিচ্ছি আপনাদের মাধ্যমে। বিভিন্ন মণ্ডপ ঘুরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতি আমাদের অনুরোধ, ভক্তবৃন্দ চলে যাওয়ার পর রাতের বেলা কমপক্ষে 2 জন স্বেচ্ছাসেবক পূজা মণ্ডপে উপস্থিত থাকবেন। এবার সারা দেশে 33,355টি মণ্ডপে আয়োজন করা হয়েছে দুর্গাপূজা। রাকিব হাসান, RTV, ঢাকা। এদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা বিভিন্ন গুজব সৃষ্টির চেষ্টা করবে। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির নিয়মিত সভায় দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবছর পূজার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। দেশের সব পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টদের সহযোগীরা নানা গুজব ছড়ানোর চেষ্টা করছে বলে আশঙ্কা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোথাও কারো ভিতরে কোনো ধরনের শঙ্কা নেই। এটা হইল কিছু সংখ্যক আছে ফ্যাসিস্টের যারা দোষর, এটা সব জায়গায় আছে, তারাই এই কথাটা প্রচার করতে চাচ্ছে। খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে সরকার কাজ করছে বলে জানান তিনি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা উনি 10টার সময় সবাই নিয়ে বসছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন ডাকসুর নেতারা। বৈঠক শেষে ডাকসুর ভিপি বিগত সময়ে পূজা মণ্ডপ ও প্রতিমা ভাঙচুরকারীদের শাস্তির দাবি করেন। ষড়যন্ত্র এবং চক্রান্ত হতে পারে, সে জায়গায় শিক্ষার্থীরা যদি সচেতন থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের জায়গায় সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে, তাহলে আমরা আশা করছি আমাদের এবারের শারদীয় দুর্গাপূজা সবচেয়ে উৎসবমুখর পরিবেশে আমরা বাস্তবায়ন করতে পারবো। ছাত্রদল নেতা সাম্য ও তোফাজ্জল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম। সাম্য হত্যাকাণ্ডের সামগ্রিক অগ্রগতি আমরা এখন পর্যন্ত জানিনি, এটার সাথে কারা জড়িত ছিল। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। পবিত্র হাদিসেও এ ব্যাপারে কড়া বার্তা দেওয়া রয়েছে বলে মন্তব্য করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বার্তায় উৎসবকে ঘিরে কেউ যেন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসন আমলের মতন কেউ যেন কোনোরকম সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই। দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন। সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বিএনপির কাছে যে কোনো ধর্ম, জাতি, সম্প্রদায়ের মানুষ নিরাপদ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাতে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে কয়েকটি পুজো মণ্ডপ পরিদর্শন করে পল্টন কমিউনিটি সেন্টারে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপির সময় নয় বরং আওয়ামী লীগের সময় সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে। দেশের সংখ্যালঘুরা বিএনপির আমলে বেশি নিরাপদ ছিল। এছাড়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির হাতে নিরাপদ বলে মন্তব্য করেন মির্জা আব্বাস।
যে আপনাদের আত্মীয়স্বজন যারা ভারত চলে গেছে তারা কখন গেছে, কিভাবে গেছে, একটু হিসাব করে দেখবেন যে বিএনপির সময় যদি 1% গিয়ে থাকে, আওয়ামী লীগের সময় গেছে 100%। বিএনপির হাতে এই দেশে জাতি, যে কোনো জাতি, ধর্ম, সম্প্রদায় নিরাপদ এবং এই দেশের স্বাধীনতা নিরাপদ। খাগড়াছড়ির গুইমারায় চলমান ১৪৪ ধারার মধ্যে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে স্থানীয়দের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় সেনাবাহিনীর। এ সময় সেনাবাহিনীর সদস্য ও নারীসহ প্রায় ৩০ জন আহত হন। এই ঘটনায় আহত ৪ জনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুল ছাত্রী ধর্ষণ কাণ্ডের জেরে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের গুইমারা খাদ্য গুদাম এলাকায় সংঘর্ষ বাঁধে আন্দোলনকারী ও স্থানীয়দের মধ্যে। এ সময় উপজেলার কয়েকটি সরকারি দপ্তর এবং রামচু বাজারের বেশ কয়েকটি দোকান ও বসতবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এবারে খেলার খবর। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের দেয়া ১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত। শেষ খবরে দলটি সংগ্রহ ৩ উইকেটে ৪১ রান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই দিন টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানকে দারুণ সূচনা এনে দেন ফখর জামান ও সাহিবজাদা ফারহান। দুজনে গড়েন ৮৪ রানের জুটি। তবে ৫৭ রান করা ফারহানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন বারুণ চক্রবর্তী। এরপর সাইম আইয়ুব ১৪ ও মোহাম্মদ হারিস থামলেও ফখরের ব্যাটে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল পাকিস্তান। তবে ব্যক্তিগত ৪৬ রানে ফখর সাজঘরে ফিরলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ১৩১ রানে ৪ উইকেটে থাকা দলটি ১৫ রান যোগ করতেই ১৪৬ রানে গুটিয়ে যায়। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। জাকের আলী অনিককে অধিনায়ক করে আসন্ন আফগানিস্তান সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেছে লিটন দাস। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। বিস্তারিত জানাচ্ছেন নিবেদিতা বিনতে ওয়াদুদ। এশিয়া কাপ শেষ করে খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের সামনে এবার আফগান পরীক্ষা। এরই মধ্যে ৩ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে চোট পাওয়া লিটন দাস থাকছেন না এই সিরিজে। তার বদলে দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। এদিকে লিটনের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, এমআরআই স্ক্যানের মাধ্যমে জানা গেছে তার অ্যাবডোমিনাল মাংসপেশিতে গ্রেড 1 ইনজুরি ধরা পড়েছে, যার কারণে এশিয়া কাপের শেষ ২ ম্যাচেও খেলতে পারেননি লিটন। পুনর্বাসন প্রক্রিয়া থাকায় আফগানদের বিপক্ষে টি-২০ সিরিজেও থাকবে না। তার অনুপস্থিতিতে মূলত ডাক পেয়েছেন সৌম্য সরকার। এছাড়া বাংলাদেশের স্কোয়াডে আর কোনো পরিবর্তন আনেনি বিসিবি। এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটাররাই থাকছেন সিরিজে, সঙ্গে ফিরছেন কেবল সৌম্য সরকার। আগামী ২, ৩ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের শারজাতে অনুষ্ঠিত হবে আফগানিস্তানের সঙ্গে ৩ ম্যাচের এই টি-২০ সিরিজ। নিবেদিতা বিনতে ওয়াদুদ, আরটিভি, ঢাকা। এ ছিল রাতের সংবাদে। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন বিলম্বিত করতে বিশেষ মহলের নতুন নতুন শর্ত যুক্তের অভিযোগ বিএনপির। ভোটের বাইরে কিছু চাপাতে চাইলে প্রতিহতের ঘোষণা। নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক সংলাপ শুরু ইসির। প্রশাসন প্রভাবমুক্ত না হলে ভোট নিরপেক্ষ হবে না বললেন সুশীল সমাজের প্রতিনিধিরা। গণ অভ্যুত্থানে দেখা পরিবর্তনের স্বপ্ন পূরণে প্রবাসীদের পাশে চান প্রধান উপদেষ্টা। বললেন, তলানিতে নামা অর্থনীতিকে বাঁচিয়েছে রেমিটেন্স। হজের ৩টি প্যাকেজ ঘোষণা। সর্বোচ্চ ৬,৯০,০০০, সর্বনিম্ন ৪,৬৭,০০০ টাকা কমল বিমান ভাড়া। এবং ঢাকের বাদ্য আর উলুধ্বনিতে সনাতন ধর্মাবলম্বীদের আনুষ্ঠানিক দুর্গোৎসব শুরু। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ ১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।